সবাই সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আজকে আমরা গত ক্লাস আমরা ইলেকট্রোলাইটস 1 শুরু করছিলাম। অনেকে হয়তো ছিল, অনেকে ছিল না। আজকে যারা প্রেজেন্ট থাকবে তাদের যে আগের ক্লাস হয়নি বা করেনি বলে বুঝতে পারবে না তা নয়। এখান থেকেও আমি আগের ক্লাসের কিছু জিনিস রিভিশনে গিয়ে তারপরে এই ক্লাসটা শুরু করব, যাতে কারোর যাতে সমস্যা না হয়। ইলেকট্রোলাইটস এর গত ক্লাসে আমরা এই ফিগারগুলো একটু ডিসক্রাইব করছিলাম, যেখানে বলা হয়েছিল এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউব। যে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কি কি ইলেকট্রোলাইটস ট্রান্সপোর্ট হয়। তারপরে বলেছিলাম এসেছে অ্যাসেন্ডিং লিম অফ দ্য লুপ অফ হিলনিতে কি কি ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট হয়। বলেছিলাম হচ্ছে আর্লি ডিস্টাল টিউলে কি কি ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট হয়। বলেছিলাম হচ্ছে লেট ডিস্টাল টিউল এবং কালেক্টিং ডাক্টে কি কি ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট হয়, এবং খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম এই লেট ডিস্টাল টিউল এবং কালেক্টিং ডাক্টে। কেন দিয়েছিলাম? এখানে দুই টাইপের সেল ছিল, একটা হচ্ছে প্রিন্সিপাল সেলস আর একটা হচ্ছে ইন্টারকালেক্টেড সেলস। এই প্রিন্সিপাল সেলে বেশ কিছু ইলেকট্রোলাইটস ট্রান্সপোর্টের ভিতরে ইম্পর্টেন্স ছিল যে সোডিয়াম এই লুমেন থেকে। হ্যাঁ, এই কিডনি টিউল, এটা যদি কিডনি টিউল হয় আর এই কালো দাগটা হচ্ছে যে কিডনি টিউলের ওয়াল বা সেল, কোনো কিছু লুমেন থেকে সেলের ভিতরে আসাকে বলতেছে রিঅ্যাবজর্পশন। পরবর্তীতে এটি ইন্টারস্টিশিয়াল স্পেস আসবে, বাইরে আসবে, এখানে পেরিটিউবুলার ক্যাপিলারি আছে, ইলেকট্রোলাইটস গুলো ব্লাডে ব্যাক করবে, একে বলে রিঅ্যাবজর্পশন। আর কোনো কিছু সেল থেকে লুমেনের ভিতরে যাওয়াকে বলতেছে সিক্রেশন। তাহলে এই ওয়ালের এক সাইডে লুমেন আর এক সাইডে ইন্টারস্টিশিয়াল স্পেস। এই হচ্ছে একটা ওয়াল, সেই ওয়ালের এক সাইডে লুমেন আর এক সাইডে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন এই লুমেনে বিশেষ করে যে লেট ডিস্টাল টিউবুল, লেট লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এইখানটায় কি হয়েছিল, সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হয়েছিল। এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন এত বেশি হয়েছিল, পজিটিভ চার্জটা এত বেশি চলে গেছিল যে ভিতরে নেগেটিভিটি ডেভেলপ করছিল, তাকে কাউন্টার দেওয়ার জন্য পটাশিয়াম সিক্রেশন হয়েছিল, যে নিউট্রাল করার জন্য। তাহলে নেগেটিভ পজিটিভ চার্জ চলে যাওয়ার কারণে যে নেগেটিভিটি ডেভেলপ করছিল, নেগেটিভ চার্জ ডেভেলপ করছিল লুমেনে, সেটা মনে করে ধরি 100টা নেগেটিভ চার্জ ডেভেলপ করছে, তাকে কাউন্টার দেওয়ার জন্য 40টা পটাশিয়াম সিক্রেশন হলো। কিন্তু 40টা পটাশিয়াম সাফিসিয়েন্ট না, তাকে তখন এই ব্যালেন্স করার জন্য আরো হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলো, আরো পজিটিভ আয়ন সিক্রেশন হলো, 20টা সিক্রেশন হলো। তাহলে 40 আর 20 60টা, তারপরেও কিন্তু এটা যথেষ্ট না, তখন ভিতরে আরো নেগেটিভিটি রয়ে গেল। সেই নেগেটিভিটিকে দূর করার জন্য নেগেটিভ আয়ন, ক্লোরাইড আয়ন দুই সেলের মাঝখান দিয়ে এটা আবার চলে যাচ্ছে, রিঅ্যাবজর্পশন হবে, ফলে ভিতরে নেগেটিভিটি কমে যাবে, নিউট্রাল হবে। তাহলে মেকানিজমটা হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, তাকে কাউন্টার দেওয়ার জন্য পটাশিয়াম সিক্রেশন হয়, সে একা পারে না তখন হাইড্রোজেন সিক্রেশন হয়, সে যদি না পারে তখন ক্লোরাইড আয়ন রিঅ্যাবজর্পশন হয়। আচ্ছা, এই যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়াটা আর একটা হরমোনে ইনফ্লুয়েন্স হয়, যেটা হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন, যার ইনফ্লুয়েন্সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, পটাশিয়াম সিক্রেশন হবে, এবং পটাশিয়াম একা না পারলে তখন হাইড্রোজেন সিক্রেশন হবে। আচ্ছা, আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে এডিএইচ এর ইনফ্লুয়েন্সে। এডিএইচ ইনফ্লুয়েন্সে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, যেটা গত ক্লাসে আলাপ করছি। এখন আজকে আমরা আলাপ করব এই কয়টা ফিগারের উপরে। হ্যাঁ, এই কয়টা ফিগারের উপরে ডিপেন্ড করে আমরা আলাপ করব হচ্ছে যে হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া। আরেকটা জিনিস আলাপ করি, সেটা হচ্ছে যে এইখানটায়, অর্থাৎ এটা তো প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এখানে কিছু ট্রান্সপোর্ট হয়। ডিসেন্ডিং লিম্বে কোনো ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট হয় না, অ্যাসেন্ডিং লিম্বে কিছু ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট হয়, আর আর্লি ডিস্টাল টিউবুলে বেশ কিছু ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট হয়, আর লেট ডিস্টাল টিউবুল কালেক্টিং ডাক্টে বেশ কিছু ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট হয়, যেটা একটু আগে দেখালাম। এখন আলাপ করছি অ্যাসেন্ডিং লিম্ব এবং আর্লি ডিস্টাল টিউবুলে। এই অ্যাসেন্ডিং লিম্বে কিন্তু সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হইতো, যতটা সোডিয়াম আয়ন যতটা পটাশিয়াম আয়ন, দুইটা পজিটিভ আয়ন রিঅ্যাবজর্পশন হতো, দুটো নেগেটিভ আয়ন রিঅ্যাবজর্পশন হতো। ফলে যতটা পজিটিভ ততটা নেগেটিভ রিঅ্যাবজর্পশন হলে ভিতরে চার্জের কোনো হেরফের হবে না। কিন্তু একটা পটাশিয়াম চ্যানেল আছে, এই পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম সিক্রেশন হলে ভিতরে একটা পজিটিভ পটেনশিয়াল তৈরি হয়, তখন আদার পজিটিভ আয়নকে সে ঠেলে বা বিকর্ষণ করে সরিয়ে দেবে। ফলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুই সেলের মাঝখান দিয়ে প্যারাসেলুলার স্পেস দিয়ে রিঅ্যাবজর্পশন হবে, ফলে ভিতরটা আবার নিউট্রাল হয়ে যাবে। আর এই জায়গাটা ব্লক কত, ফুরুসেমাইড যদি এটাকে ব্লক করে, আলটিমেটলি এই জায়গা ব্লক করলে এটাও হবে না, এটা না হলে এটাও হবে না। ফলে ফুরুসেমাইড সোডিয়াম পটাশিয়াম, ফুরুসেমাইড হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব এই টিউবুলের লুমেন দিয়ে বের হয়ে যাবে, তখন হচ্ছে হাইপোক্যালেমিয়া হবে, হাইপোক্যালসিয়ামিয়া হবে, হাইপোম্যাগনেসিয়ামিয়া হবে।
আবার এইখানে যে ক্যারিয়ার প্রোটিন তার যদি জেনেটিক ডিফেক্ট হয় তাকে বার্টার সিনড্রোম বলা হয়। বার্টার সিনড্রোমেও কিন্তু একই রকম ফুলসেমেন্টের মতো অ্যাকশন। বার্টার সিনড্রোমে কিন্তু জেনেটিক ডিফেক্টের কারণে এই ইলেকট্রোলাইটগুলো ট্রান্সপোর্ট হবে না, ফলে এটা হবে না, ফলে এটাও রিঅ্যাবজর্পশন হবে না। আর এই আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ছিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা কো ট্রান্সপোর্ট, সেখানে সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্ট হইতো, আর ক্যালসিয়ামের একটা চ্যানেল ছিল, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হইতো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য প্যারাথার্মোন। এই সোডিয়ামটা যখন রিঅ্যাবজর্পশন হইতো, ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হতো, এটাকে ব্লক করতো থায়াজাইড ডায়োরেটিক্স। থায়াজাইড ডায়োরেটিক্স যদি এটাকে ব্লক করে দেয় তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না। আরেকটা সিনড্রোম আছে যার নাম হচ্ছে জিটেলম্যান সিনড্রোম। জিটেলম্যান সিনড্রোমে কিন্তু এই ক্যারিয়ার প্রোটিনে জেনেটিক ডিফেক্টের কারণে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে না। অর্থাৎ জিটেলম্যান সিনড্রোম থায়াজাইডের মতন কাজ করে, আর বার্টার সিনড্রোম ফুলসেমেন্টের মতন কাজ করে। তাহলে এই সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন না হয়, এই সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন না হয়, সমস্ত সোডিয়াম যদি এখানে রিঅ্যাবজর্পশন না হয়, এই সোডিয়াম যদি এখানে রিঅ্যাবজর্পশন না হয়, সোডিয়াম যদি এখানে রিঅ্যাবজর্পশন না হয়, সোডিয়াম যদি এখানে রিঅ্যাবজর্পশন না হয়, সমস্ত সোডিয়াম চলে যাবে কালেক্টিং ডাক্টে। কালেক্টিং ডাক্টে সোডিয়ামের চ্যানেলটা ওপেন পাবে, ওইখান থেকে প্রচুর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে। সমস্ত সোডিয়াম এই কালেক্টিং ডাক্টে চলে আসবে, তখন সোডিয়াম চ্যানেলটা ওপেন পাবে, এখানে প্রচুর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে। প্রচুর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে তাকে কাউন্টার দেওয়ার জন্য প্রচুর পটাশিয়াম সিক্রেশন হবে। সিক্রেশন হলে ব্লাডে পটাশিয়াম লেভেল কমে যাবে, হাইপোক্যালেমিয়া হবে। তখন তাকে কাউন্টার দেওয়ার জন্য পটাশিয়াম একা পারবে না, প্রচুর হাইড্রোজেন সিক্রেশন হবে। হাইড্রোজেন সিক্রেশন হলে ব্লাডে হাইড্রোজেন কমে যাবে, তাহলে হবে হচ্ছে যে অ্যালকালোসিস। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই ফুলসেমাইড, এখানে বার্টার সিনড্রোম, এই থায়াজাইড ডায়োরেটিক্স, এখানে জিটেলম্যান সিনড্রোম, এইগুলো কি করলো, এইগুলো সোডিয়ামকে সব ঠেলে ঠেলে এই কালেক্টিং ডাক্টে নিয়ে আসলো। কালেক্টিং ডাক্টে যদি এগুলো প্রচুর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, তাকে কাউন্টার দেওয়ার জন্য প্রচুর পটাশিয়াম সিক্রেশন হবে, হাইপোক্যালেমিয়া হবে, তাকে কাউন্টার দেওয়ার জন্য হাইড্রোজেন সিক্রেশন হবে, ফলে হবে হচ্ছে যে অ্যালকালোসিস। এই কথাগুলো আমরা আসি। তাহলে হাইপোক্যালেমিয়া হচ্ছে যখন লেস দেন 3.5 মিলিমোল পার লিটার আমরা পটাশিয়াম পাবো ব্লাডে। হাইপো মানে কম, ক্যালেমিয়া মানে পটাশিয়াম, মিয়া মানে ইন ব্লাড। তাহলে ব্লাডে পটাশিয়াম লেস দেন 3.5 মিলিমোল পার লিটার হলে তাকে আমরা হাইপোক্যালেমিয়া বলতেছি। ডায়েটারি ডেফিসিয়েন্সিতে হাইপোক্যালেমিয়া হয়, কিন্তু এ কোনো সিমটম সাইন তৈরি করে না, এটা খুবই নগণ্য। যদি আদার কোনো কজ সাথে না থাকে তাহলে সিমটম সাইন তৈরি করে না। তাহলে ডায়েটারি ডেফিসিয়েন্সি পড়ার দরকার পড়লাম, কিন্তু এটা আদতে কোনো সেরকম কোনো সিমটম তৈরি করে না। যেগুলো করে সেটা হচ্ছে সেলের ভিতরে কে থাকে, প্রথম ক্লাসে আলাপ করেছি, সেলের ভিতরে কে থাকে, কে মানে পটাশিয়াম, তাহলে সেলের ভিতর কে পটাশিয়াম বেশি থাকে, আর ব্লাডে পটাশিয়াম কম থাকে। তাহলে ব্লাডে যদি পটাশিয়াম যদি আরো ঠেলে ঠেলে সেলের ভিতরে নিয়ে যাওয়া হয়, তাহলে ব্লাডে পটাশিয়াম কমে যাবে, হাইপোক্যালেমিয়া হবে। হাইপোক্যালেমিয়া মানে হচ্ছে পটাশিয়াম কম ইন ব্লাড, নট সেল, পটাশিয়াম কম হবে ব্লাডে। তাহলে কোনো কন্ডিশনে যদি ব্লাডের পটাশিয়াম ঠেলে ঠেলে সেলের ভিতরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ রিডিস্ট্রিবিউশন ইনটু দ্য সেল, সেলের ভিতরে যদি এগুলো নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু ব্লাডের পটাশিয়াম কমে যাবে, হাইপোক্যালেমিয়া হবে। কোন কোন কন্ডিশন, অ্যালকালোসিস, ব্লাড যদি কখনো অ্যালকালোসিস হয়, এক্সেসিভ ইনসুলিন যদি নেওয়া হয়, বেটা অ্যাগনিস্ট যেমন সালবিউটামল ড্রাগ যদি নেওয়া হয়, তাহলে কিন্তু এই ভাইরাস পটাশিয়ামকে ঠেলে ঠেলে সেলের ভিতরে নেবে, তখন ব্লাডের ভিতর পটাশিয়াম কমে যাবে। তাহলে কি কি কন্ডিশন, তিনটে, অ্যালকালোসিস, এক্সেস ইনসুলিন আর হচ্ছে বিটা অ্যাগনিস্ট যেমন হচ্ছে সালবিউটামল। প্রচুর নেবুলাইজ করলে এই জন্য পটাশিয়াম লেভেল কমে যায়। আচ্ছা, এর উল্টোটা যদি হয়, অ্যাসিডোসিস, ল্যাক অফ ইনসুলিন আর বিটা ব্লকার, তাহলে কিন্তু বাইরের পটাশিয়াম তো ভিতরে ঢুকবে না, ভিতরের পটাশিয়াম বাইরে চলে আসবে, তখন ব্লাডে কিন্তু প্রচুর পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, সেটা হবে হাইপার ক্যালেমিয়া। তাহলে হাইপার ক্যালেমিয়ার কজ কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কজ, যে এর উল্টোটা, অ্যাসিডোসিস, ল্যাক অফ ইনসুলিন আর বিটা ব্লকার। আর এখানে একটা কথা আছে, হাইপোক্যালোমিক পেরিওডিক প্যারালাইসিস, অর্থাৎ পটাশিয়ামের একটা চ্যানেল আছে, চ্যানেলের একটা ডিজিজ আছে যার নাম চ্যানেলোপ্যাথি। এই চ্যানেলোপ্যাথির কারণে পটাশিয়াম কখনো বাইরে বের হয়ে আসে বেশি, কখনো ভিতরে ঢুকে যায় বেশি। এই জন্য এই চ্যানেলোপ্যাথির কারণে কখনো হাইপার ক্যালোমিক পেরিওডিক প্যারালাইসিসও হয়, কখনো হাইপোক্যালোমিক পেরিওডিক প্যারালাইসিস হয়। তাই এই সেলের ভিতরে বেশি ঢুকে যাওয়ার কারণগুলো হচ্ছে এইটা। আরেকটা কারণ হচ্ছে কি, কিডনি দিয়ে যদি লস হয়, জিআইটি দিয়ে যদি লস হয়। কিডনি দিয়ে কি কারণে লস হবে, কিডনিতে নানান কারণে লস হতে পারে, তার ভিতরে আমরা একটু আগে আলাপ করে আসলাম। এই যে কিডনিতে যদি অ্যালডোস্টেরন লেভেল যদি কখনো বেড়ে যায়, অ্যালডোস্টেরন লেভেল, তাহলে কি হবে, বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, তাকে কাউন্টার দেওয়ার জন্য বেশি বেশি পটাশিয়াম সিক্রেশন হবে, তাহলে ব্লাডটা কি হবে, হাইপোক্যালেমিয়া।
সোডিয়াম যদি বেশি রিঅ্যাবজর্পশন হয় ব্লাডে কি হবে, বেশি বেশি সোডিয়াম লেভেল বেড়ে যাবে, হাইপারনেট্রেমিয়া হবে, ব্লাড ভলিউমও বেড়ে যাবে, ফলে প্রেশারও বাড়বে, হাইপারটেনশন। তাহলে অ্যালডোস্টেরন লেভেল বেড়ে গেলে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, হাইপারনেট্রেমিয়া হবে, ব্লাড ভলিউম বেড়ে গিয়ে হাইপারটেনশন হবে। একে কাউন্টার দেওয়ার জন্য বেশি বেশি পটাশিয়াম সিক্রেশন হবে, ফলে কি হবে, ব্লাডটা হাইপোক্যালেমিয়া হবে। সে একা পারবে না, বেশি বেশি হাইড্রোজেন সিক্রেশন হবে, ব্লাডটা কি হবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে। এই যে সেই কথা। কোন সিনড্রোম অ্যালডোস্টেরন লেভেলটা বেশি হয়, সিক্রেশন হয়, যেটাকে বলা হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। কুশিং সিনড্রোম, বেশি পরিমাণে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন হয়। এই গ্লুকোকর্টিকয়েডের কিন্তু হাফ ফাংশন কিন্তু অ্যালডোস্টেরনের মতন, অর্থাৎ এই 50% অ্যালডোস্টেরনের মতো ফাংশন করে। তাহলে কুশিং সিনড্রোমে কিন্তু অ্যালডোস্টেরন অ্যাকশন বেড়ে যাচ্ছে। গ্লুকোকর্টিকয়েড এক্সেস, এখানেও কিন্তু প্রচুর অ্যালডোস্টেরন অ্যাকশন বেড়ে যাচ্ছে। গ্লুকোকর্টিকয়েড মানে হচ্ছে যে হাফ অ্যালডোস্টেরন অ্যাকশন আছে। তাহলে এইগুলো কারণে যদি অ্যালডোস্টেরন লেভেল বেড়ে যায় তাহলে ওই যে হাইপোক্যালেমিয়া হবে, সাথে কি হবে, সোডিয়াম বেড়ে যাওয়ার কারণে হাইপারটেনশন হবে, ব্লাডটা কি হবে, অ্যালকালোসিস ডেভেলপ করে যাবে, যেটা একটু আগে দেখালাম। এরপরে আসি লিটল সিনড্রোম। লিটল সিনড্রোমটা একটা কি? লিটল সিনড্রোম হচ্ছে আগের ক্লাসে আলাপ করছি, এইখানে সোডিয়াম চ্যানেলের ফাংশন যদি হাইপার ফাংশন হয়ে যায় জেনেটিক্যালি, এই সোডিয়াম চ্যানেলটা যখন হাইপার ফাংশন হয়ে যাবে তখন এক্সেস সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, তখন ব্লাডটা কি হবে, হাইপারনেট্রিয়ামিয়া হবে, প্রেসার বেড়ে যাবে। এক্সেস পটাশিয়াম সিক্রেশন হবে, ব্লাডটা কি হবে, হাইপোক্যালেমিয়া হবে। এক্সেস হাইড্রোজেন সিক্রেশন হবে, ফলে ব্লাডটা অ্যালকালোসিস হয়ে যাবে, ব্লাডে হাইড্রোজেন কমে গেলে অ্যালকালোসিস হয়ে যাবে। এই যে লিটল সিনড্রোমেও কিন্তু এই যে হাইপোক্যালেমিয়া করছে, লিটল সিনড্রোমেও কিন্তু এই যে হাইপারটেনশন করছে, লিটল সিনড্রোমে কিন্তু এই যে অ্যালকালোসিসও করছে। এরপর আসি এই একটু আগে যেটা বললাম, বার্টার সিনড্রোম বা ফ্রুসেমাইড অথবা জিটেলম্যান সিনড্রোম বা থায়াজাইড ডায়াবেটিক্স, এরা কি করতেছে, এগুলোকে ব্লক করে দিচ্ছে। ফলে এই সোডিয়াম এখানে রিঅ্যাবজর্পশন না হয় সব এই কালেক্টিং ট্র্যাক্টে এসে বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে, তাহলে ব্লাডে হাইপারনেট্রিমিয়া হবে, প্রেসার বাড়বে, বেশি বেশি পটাশিয়াম সিক্রেশন হবে, ব্লাডটা হাইপোক্যালেমিয়া হবে, বেশি বেশি হাইড্রোজেন সিক্রেশন হবে, ব্লাডটা অ্যালকালোসিস ডেভেলপ করবে। এই যে সেই কথা আছে, বার্টার সিনড্রোম অথবা লুপ ডায়াবেটিক্স একই কথা, জিটেলম্যান সিনড্রোম অথবা থায়াজাইড ডায়াবেটিক্স, এরাই হচ্ছে হাইপোক্যালেমিয়া করছে, ফলে প্রেশারটাও বাড়ায় দিচ্ছে, ফলে অ্যালকালোসিসও করতেছে। এই কথাগুলোই কিন্তু এমসিকিউ আসে বারবার। হ্যাঁ, এমসিকিউতে দিয়ে দিল যে হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন, তখন এইটা একটা কজ দিল, এটা একটা কজ দিল, এটাও ট্রু, এটাও দিলে ট্রু, এটাও দিলে ট্রু, দিয়ে দিল হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস, তাহলে এটা দিল ট্রু, এটাও দিল ট্রু, এটাও দিল ট্রু। এভাবে এমসিকিউ আসে। তাহলে আমাদেরকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এই কথাগুলো জানতে হবে। আচ্ছা, তারপরে আসি যে উইথ নর্মাল প্রেশার, উইথ নর্মাল প্রেশার অবস্থায় কিভাবে হাইপোক্যালেমিয়া হবে, যেরকম আছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 এবং টাইপ 2, যেটা গত ক্লাসে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 টাইপ 2 নিয়ে আলাপ করেছি। সেটা কি? সেটা হচ্ছে বলেছিলাম টাইপ 1 এ বলেছিলাম এই কালেক্টিং ট্র্যাক্টের হাইড্রোজেন একটা পাম্প আছে, এই পাম্প যদি জেনেটিক্যালি কারণে যদি কোনো সময় ফেইলার হয়, হাইড্রোজেন যদি সিক্রেশন না হয়, এই জেনেটিক্যালি এই ক্যারিয়ার প্রোটিনের ডিফেক্টের কারণে হাইড্রোজেন সিক্রেশন হতেই পারলো না, তখন কি হবে, ব্লাডে হাইড্রোজেন পরিমাণ বেড়ে যাবে, তখন অ্যাসিডোসিস হবে। রেনাল টিউবুলের কারণে এই অ্যাসিডোসিস হওয়াকে বলতেছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1। যেহেতু এটা ডিস্টাল কালেক্টিং ট্র্যাক্টর কি ডিস্টাল টিউবুল, এই জন্য অনেক সময় একে ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসও বলা হয়। আরেকটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আছে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, এখানেও হাইড্রোজেন সিক্রেশন হয়। এই হাইড্রোজেন যদি এখানে সিক্রেশন যদি ফেইলার হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্লাডে কি হাইড্রোজেন লেভেল বেড়ে যাবে। তাহলে ব্লাডে যদি হাইড্রোজেন লেভেল বেড়ে যায় তাহলে কি হবে, ব্লাডটা কি হবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এই দুইটা কন্ডিশনে যদি দেখা যায়, বিশেষ করে এই যে টাইপ 1, এটাকে বলতেছে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, আর এটাকে বলছে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে এখানে যদি হাইড্রোজেন সিক্রেশন যদি কমে যায় তাহলে অ্যাসিডোসিস হলো, কিন্তু সোডিয়াম যে নর্মাল অ্যাবজর্পশন এটা তো নর্মাল থাকবে, ফলে সোডিয়াম লেভেল কিন্তু ব্লাডে বাড়ছে না, প্রেশারও বাড়ছে না। কিন্তু পটাশিয়াম তো তাকে একা কাউন্টার দিয়ে পারছে না, কারণ আগে কিন্তু হাইড্রোজেন তাকে সাপোর্ট দিত, কিন্তু এখন তো হাইড্রোজেন তাকে সাপোর্ট দিতে পারবে না, সে তো ফেইলার। সেই জন্য পটাশিয়াম এক্সেস সিক্রেশন হয় একে কাউন্টার দেওয়ার জন্য। সোডিয়াম যত রিঅ্যাবজর্পশন হবে তাকে কাউন্টার দেওয়ার জন্য, সাথে এখন হাইড্রোজেন নাই, সে একা একা বেশি বেশি সিক্রেশন হয় বলে ব্লাডটা হাইপোক্যালেমিয়া হবে। তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 এর কারণে কি হচ্ছে, হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে না বলে ব্লাড অ্যাসিডোসিস হচ্ছে। সোডিয়াম যে রিঅ্যাবজর্পশন হচ্ছে নরমালি, ফলে প্রেসার বাড়বে না, নরমাল থাকবে, কিন্তু এই সোডিয়াম একাকে সাপোর্ট দেওয়ার জন্য এক্সেস পটাশিয়াম সিক্রেশন হবে, ফলে ব্লাডে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। এই যে সেই কথাটাই হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 টাইপ 2 তে প্রেসারটা নরমাল, ব্লাডটা হাইপোক্যালেমিয়া হবে, প্রেসারটা নরমাল থাকবে,
আর ব্লাডটা হয়ে যাবে অ্যাসিডোসিস। এইখানে যদি আরেকটা আলাপ করি, এক্ষেত্রেও তাই, এখানেও হাইড্রোজেন সিক্রেশন না হলে এই নর্মাল সোডিয়াম এখানে গিয়ে অ্যাবজর্পশন হবে। এখানে হাইড্রোজেন সিক্রেশন না হলে আলটিমেটলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, তাহলে এই নর্মাল সোডিয়ামটা এখানে গিয়ে অ্যাবজর্পশন হবে, ফলে বেশি বেশি পটাশিয়াম সিক্রেশন হবে, ফলে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে। অ্যাসিটাজোলামাইড যদি দেওয়া হয় কার্বনিক অ্যানহাইড্রেসকে ইনহিবিট করবে, ফলে এই রিয়াকশনটা হবে না। এই রিয়াকশন না হলে সমস্ত রিয়াকশন, সমস্ত ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, ফলে এই সোডিয়ামটা তখন এই কালেক্টিং ডাক্টে রিঅ্যাবজর্পশন হবে, ফলে তখন তাকে কাউন্টার দেওয়ার জন্য এক্সেস পটাশিয়াম সিক্রেশন হবে, হাইপোক্যালিমিয়া হবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, টাইপ 2, অ্যাসিটাজোলামাইড, এইগুলো বলা হয়েছে। আর কিছু আছে যে রিকভারি ফ্রম দ্য অ্যাকুট টিউবুলার নেক্রোসিস অথবা রেনাল অবস্ট্রাকশন। কোনো কারণে কিডনি টিউবুল যদি ইনজুরি হয়, ইনজুরি হলে সেটা আবার এই রিকভার করে গেল, রিকভার করে গেলে কিডনি টিউবুলের ফাংশন গুলো, কখনো দেখা গেল যে কিডনি টিউবুলের ফাংশন গুলো, হ্যাঁ, তাই হাই পটাশিয়াম সিক্রেশনটাকে তখন কি করে, হাইপার সিক্রেশন করে ফেলে। কিডনি টিউবুল যখন আবার রিকভার করতে থাকে ওই সময় সমস্ত ফাংশন গুলো তখন হাইপার ফাংশন হয়ে যায়, পটাশিয়াম সিক্রেশন এক্সেস হয়ে যায়, তখন কি হবে, ব্লাডটা হাইপোক্যালেমিয়া হয়ে যাবে। এই ক্ষেত্রে কখনো হাইড্রোজেন সিক্রেশন বাড়ে, কখনো হাইড্রোজেন সিক্রেশন কমে, এই জন্য পিএইচ কখনো ভেরিয়েবল হয়। সেই কথাই বলা হয়েছে রিকভারি ফ্রম দ্য অ্যাকুট টিউবুলার নেক্রোসিস বা রেনাল অবস্ট্রাকশন, এই ক্ষেত্রে পিএইচটা ভেরিয়েবল হয়, কিন্তু পেশেন্টটা কিন্তু হাইপোক্যালেমিয়া হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি কিডনি থেকে কি কি কারণে হাইপোক্যালেমিয়া হবে, যেটা আগের ওই কিডনি যে বিস্কিট ফিগার গুলো দেখিয়েছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসি হচ্ছে যে জিআইটি লস। জিআইটি লসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যদি আপার জিআইটি লস হয়, যেটা আছে যে স্টোমাক পর্যন্ত যদি লস হয়, স্টোমাকে অ্যাসিড কন্টেইনিং ফ্লুইড থাকে বেশি, ফলে কি হবে, অ্যাসিড যদি লস হয়ে যায় তাহলে ব্লাডটা কি হবে, অ্যালকালোসিস হবে। এই গ্যাস্ট্রিক জুসে কিন্তু প্রচুর সোডিয়ামও আছে, পটাশিয়ামও আছে, তাহলে ভমিটিং এর কারণে বা এনজি অ্যাসপিরেশনের কারণে প্রচুর সোডিয়াম পটাশিয়াম লস হবে, তাহলে ব্লাডটা কি হবে, হাইপোক্যালেমিয়া হবে। তাহলে আপার জিআইটি যদি লস হয়, তাহলে পটাশিয়াম লস হওয়ার কারণে হাইপোক্যালেমিয়া হচ্ছে, আর হাইড্রোজেন লস হওয়ার কারণে ব্লাডটা অ্যালকালোসিস হয়ে যাচ্ছে। কিন্তু লোয়ার জিআইটি যদি লস হয়, যেমন ডায়রিয়াতে ল্যাক্সেটিভ অ্যাবিউজ, হ্যাঁ, প্রচুর ল্যাক্সেটিভ যদি ব্যবহার করা হয় অথবা বাউল অবস্ট্রাকশন হয়, তখন লোয়ার জিআইটিতে প্রচুর ফ্লুইড লস হয়। তো লোয়ার জিআইটিতে যেরকম সোডিয়াম পটাশিয়ামও আছে, সাথে বাইকার্বনেট লেভেল বেশি আছে, তাহলে বাইকার্বনেট লস হলে সেখানে অ্যাসিডোসিস হবে, আর হাইড্রোজেন লস হলে অ্যালকালোসিস হবে। তাহলে লোয়ার জিআইটি যদি ফ্লুইড লস হয়ে যায়, তাহলে সেখানেও পটাশিয়াম আছে, এখানে বাইকার্বনেট আছে। পটাশিয়াম যদি লস হয়ে যায় তাহলে হবে হচ্ছে যে হাইপোক্যালেমিয়া, আর সাথে বাইকার্বনেট লস হয়ে গেলে হবে হচ্ছে অ্যাসিডোসিস। তাহলে আমরা হাইপোক্যালেমিয়া সম্পর্কে যে কথাগুলো জানলাম, প্রতিটা কথাই কিন্তু এমসিকিউ। এটা ডেভিডসন থেকে একটু সাজায় লেখা হয়েছে, ডেভিডসন এইভাবেই দেওয়া, হ্যাঁ, আর একটু গুছায় এখানে দেওয়া হয়েছে। তাহলে এই ফিগারটা জানলে প্রচুর এমসিকিউ এখান থেকে আসে, যে যেখানেই পরীক্ষা দিক না কেন, সেটা এফসিবিএস দিক, এমডি দিক, অথবা রেসিডেন্সি দিক, অথবা গাইনিতে দিক, বা সার্জারিতে দিক, বা মেডিসিনের দিক, এখান থেকে এমসিকিউ হবেই। ইলেকট্রোলাইটস এবং অ্যাসিড ডিসঅর্ডার, এখান থেকে কোনো মাপ নাই। যেমন একটা কোশ্চেন হতে পারে যে একটা পেশেন্ট আসছে, হ্যাঁ, সিঙ্গেল বেস্ট কোশ্চেন, কথার কথা, যে একটা পেশেন্ট আসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে, হ্যাঁ, পরে দেখা গেল যে তার সরি, একটা পেশেন্ট আসছে ডায়রিয়া নিয়ে, পরে দেখা গেল কি যে তার হচ্ছে হাইপোক্যালেমিয়া আছে। তাহলে আমাদের এই ডায়রিয়ার কারণে যে হাইপোক্যালেমিয়া হলো, এখানে তাহলে আমাদের কি যদি বলা হয় যে ব্লাডটা তখন অ্যালকালোসিস হবে না অ্যাসিডোসিস হবে, আমাদের ওই সিঙ্গেল বেস্ট কোশ্চেনে অবশ্যই সেটা হবে অ্যাসিডোসিস। হ্যাঁ, এইভাবে কোশ্চেন হতে পারে। আরেকটা যে জিনিসটা, সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আমরা হাইপোক্যালেমিয়া জানলাম, পটাশিয়ামের সাপ্লিমেন্ট দিয়ে, সেটা ওরালি হোক আর প্যারেন্টাল পর্যায়ে দিয়ে হোক, দিয়ে কারেকশন করে দিলে আমরা খুশি হয়ে গেলাম যে হ্যাঁ, পটাশিয়াম কারেকশন করেছে। নো, আমার আন্ডারলাইনিং এ কজ বার করতে হবে। শুধু হাইপোক্যালেমিয়া ডায়াগনোসিস করাটা কিন্তু ক্রেডিট না, ক্রেডিটটা হচ্ছে তার আন্ডারলাইনিং কজ, বা এতগুলো যে কজ পড়ানো হলো, এই কজ গুলো বের করাটাই হচ্ছে একটা ক্রেডিট। তাহলে আমরা ক্লিনিক্যালি কিভাবে চট করে একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া হলে কিভাবে চট করে আমরা তাকে ডায়াগনোসিস করতে পারবো যে এই পেশেন্টটা এই কারণে হাইপোক্যালেমিয়া হয়েছে। যেমন একটা হিস্ট্রি, আমরা হিস্ট্রি নেবো, ড্রাগের হিস্ট্রি, যে সালবিটমল নেয় কিনা, বা কোনো ইনহেলার লম্বা টাইম ধরে নিচ্ছে কিনা। আচ্ছা, আরেকটা হিস্ট্রি নিতে আর কি কি ড্রাগ আছে, এখানে কোনো থায়াজাইড ডায়াবেটিক্স নাই কিনা, ফুলসামাইড ডায়াবেটিক্স নাই কিনা, গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড খায় কিনা, হ্যাঁ, আর কি ল্যাক্সেটিভ অ্যাবিউজ করে কিনা। এই ড্রাগ গুলোর একটা হিস্ট্রি নিলাম, তাহলে একটা সাইডে ফেলে দিলাম। আচ্ছা, তারপর আসছে যে রেনাল লস। রেনাল লস গুলো আমরা কিভাবে চিন্তা করব, যদি কুশিং সিনড্রোম হয় তার তো একটা ক্লিনিক্যাল সাইন সিমটম ভাসবে, যদি স্টেরয়েড খায় সেটা হিস্ট্রিতে গেল। কিন্তু এই জেনেটিক সিনড্রোম গুলো সাধারণত টেস্ট ছাড়া বোঝা যাবে না। আর কোন সিনড্রোম যদি হয় বা হাইপার অ্যালডোস্টেরনিজম হয়,
কোন সিনড্রোম সেটা অবশ্য টেস্ট ছাড়া বোঝা যাবে না। রেনির এবং অ্যালডোস্টেরন লেভেল করতে হবে। কুশিং সিনড্রোম হলে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে হবে, বা ক্লিনিক্যালি এটাও বোঝা যায়। আচ্ছা, তারপর আসছে হচ্ছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটাও ইনভেস্টিগেশন করে আগে অ্যাসিডোসিস আছে কিনা এটা দেখতে হবে। হিস্ট্রি, আমরা আর কি হিস্ট্রি নিতে পারি? তার কোনো ভমিটিং আছে কিনা, তার হচ্ছে এনজি সাকশন করছে কিনা, তার ডায়রিয়া আছে কিনা, তার কোনো বাউল অবস্ট্রাকশনের সাইন সিমটম আছে কিনা। তাহলে একটা রোগীর যখন হাইপোক্যালেমিয়া হবে তখন কিন্তু আমরা যে জিনিসটা চিন্তা করবো সেটা হচ্ছে এক্সেস ইনসুলিন নাই কিনা, তারপরে হচ্ছে ড্রাগের ভিতরে আর আছে সালবিটামল বা নেবুলাইজ বেশি করে কিনা, বা ইনহেলার বেশি নাই কিনা, গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড খাই কিনা, পুরো সময় ডায়াবেটিক্স নাই কিনা। এইগুলোই কিন্তু কমন প্র্যাকটিসের ভিতরে চলে আসে। এটি কিন্তু বারবার খেয়াল করলে পাওয়া যায়। তার বমি হয়েছে কিনা, ডায়রি হয়েছে কিনা, তাহলে একটা কারণ খুঁজে পেলাম। আর যদি এইগুলো যদি খুঁজে না পায়, তাহলে রেনাল লস খুঁজতে গেলে আমরা একটা প্রেশার মেপে নিলাম। প্রেশার যদি হাইপার টেনশন পায় তাহলে এইগুলি চিন্তা করব। তার ভিতরে তখন আমরা একটু রেনিন অ্যালডোস্টেরন লেভেল টেস্টটা করে দেখলাম। আমরা তারপরে যে টেস্টটা করলাম এটা ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্টটা করে দেখলাম। আর কিছু জেনেটিক ডিফেক্ট যেটা আছে এগুলো যদি না পায় সব এক্সক্লুড করে জেনেটিক অ্যানালাইসিস করে দেখলাম। আর এখানে আমরা জিআইটির যে ডায়রিয়া ভমিটিং এর হিস্ট্রি আছে কিনা এটা খুঁজে নিলাম। এই কথাগুলো আমার পরবর্তী স্লাইডে দেওয়া আছে। কারোর হাইপোক্যালেমিয়া হলে সেটা লিম্ব উইকনেস, দুই পা প্যারালাইসিস নিয়ে আসে। দুই পা প্যারালাইসিস যদি নিয়ে আসে আমরা জার্স দেখবো। জার্স যদি দেখি, দুই পা প্যারালাইসিসে যদি জার্স দেখি যে জার্সটা যদি আমরা দেখি যে এটা একেবারে অ্যাবসেন্ট, তাহলে গুলেনবারি সিনড্রোম সাসপেক্ট করতে পারি। জার্সটা যদি দেখি যে নরমাল, তাহলে হাইপোক্যালেমিয়া সাসপেক্ট করতে পারি। আর জার্সটা যদি দেখি যে এক্সাজারেটেড হয়ে যায়, তাহলে স্পাইনাল কর্ডের লিশন চিন্তা করতে পারি। এইভাবে কিন্তু আমরা দুই পা প্যারালাইসিস নিলে জার্সটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা কোন টাইপের কারণে এটা প্যারাপ্লেজিয়া। এরপরে অনেক সময় রোগী লিম্ব উইকনেস না নিয়ে এসে নিয়ে আসবে কি নিয়ে, যে ফাংশনাল বাউল অবস্ট্রাকশন, অর্থাৎ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, বাউল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। দেখা যাচ্ছে যে বাউল সাউন্ডটা পাওয়া যাচ্ছে না। তাহলে এর ক্ষেত্রে ওই হিস্ট্রি নেবো, ড্র্যাগের হিস্ট্রি নেবো যেটা একটু আগে বললাম। জিআইটি লস আছে কিনা এই হিস্ট্রি গুলো নিলাম। রেনাল লসের ভিতরে দেখবো যে হাইপার টেনশন যদি থাকে তাহলে কোন সিনড্রোমের জন্য রেনিল অ্যালডোস্টেরন করলাম, কোচিং সিনড্রোমের জন্য ডেক্সামেথাসোন সাপ্রেশন অর্থাৎ ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করলাম। আর জেনেটিক কারণে হচ্ছে এগুলোর জন্য জেনেটিক অ্যানালাইসিস করা লাগে, অথবা এইগুলি এক্সক্লুড করলে এটাই কারণ ধরা হয়। আর পিরিয়ডিক বছরে বছরে হয় কিনা, তাহলে পিরিয়ডিক হাইপোক্যালেমিক প্যারালাইসিস সাসপেক্ট করবো। জাস্ট সিম্পল এই কয়টা যদি আমরা একটু হিস্ট্রি নিয়ে আমরা আগাই বা অল্প কয়েকটি ইনভেস্টিগেশন করি, তাহলে কিন্তু আমরা কারণটা খুঁজে পেতে পারি। এরকম হাইপোক্যালেমিয়া একটা পেশেন্ট আসলে প্রথম অবস্থায় যদি প্যারালাইসিস বেশি না থাকে কিন্তু হাইপোক্যালেমিয়া আছে, জাস্ট সিরাপ কেটে দিতে পারি, ডাবের পানি খাওয়াইতে পারি 2 চামচ করে 3 বা 7 দিন। আর যদি দেখি যে না প্যারাপ্লেজিয়া আছে, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে সিমটম এই সাইনগুলো ডেভেলপ করে গেলে অবশ্যই তাকে প্যারেন্টাল রুটে পটাশিয়াম দিতে হবে। তবে কখনো গ্লুকোজের ভিতরে পটাশিয়াম কেটি দেওয়া যাবে না। গ্লুকোজের ভিতরে কেটি দিলে কিন্তু আরো পটাশিয়াম কমে যাবে। নর্মাল স্যালাইনের সাথে 2 অ্যাম্পুল কেটি ইনজেকশন যদি দেওয়া হয় এবং 30 ড্রপসে স্টার্ট দেবো, তারপর আবার একটা ইলেকট্রোলাইটস করে দেখবো, নর্মাল না হলে আবার রিপিট করবো একই ডোজ। এইভাবে যতক্ষণ নর্মাল না হবে বারবার ইলেকট্রোলাইট চেক করে সেটা আমাদের নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সাধারণত একবার কি দুইবার দিলে অনেক রোগী সুস্থ হয়ে ক্লিনিক্যালি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে এসে বাড়ি চলে যায়। তাহলে হাইপোক্যালেমিয়া নিয়ে এইটুকু আলাপ করলাম। এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ইসিজি। হাইপোক্যালেমিয়া হলে ইসিজিটা কিন্তু এটাও কিন্তু এমসিকিউতে আসে বারবার। এই হাইপোক্যালেমিয়া ইসিজিতে ফার্স্টে কিন্তু টিটা ফ্ল্যাটেন্ড হয়ে যায় আর্লি স্টেজে। লেট স্টেজে কিন্তু এসটি ডিপ্রেশন হয় আর ইউ ওয়েভটা ডেভেলপ করে। এটা কেন, এটা অবশ্যই এখানে আমি ডিটেলস আলাপ করছি না, তবে এটা মাথায় রাখতে হবে, এটা এমসিকিউ আসে যে আর্লি অবস্থায় টি ফ্ল্যাটেন্ড হয়, পরবর্তীতে ইউ ওয়েভ ডেভেলপ করে এবং এসটি ডিপ্রেশনটা হয় হাইপোক্যালেমিয়াতে। হাইপারক্যালেমিয়াতে ইসিজিতে চেঞ্জ হয়, টিটা টল হয়ে যায় আর্লি স্টেজে। লেট স্টেজে পিটা লস হয়ে যায় এবং কিউআরএস কমপ্লেক্সটা এইখান থেকে এই পর্যন্ত অনেক ওয়াইড হয়ে গেল। এখানে কোনো পি নাই, কিন্তু কিউআরএস কমপ্লেক্স এইখান থেকে এই মাথা পর্যন্ত ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হয়ে গেল। এটা হচ্ছে হাইপারক্যালেমিয়াতে। তাহলে টল টি হবে আর্লি স্টেজে, লেট স্টেজে হয়ে যাবে হচ্ছে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স এবং লস অফ দ্য পি ওয়েভ। আচ্ছা, নেক্সট আমরা যেটা যাবো হচ্ছে হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়ার একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে আমরা হাইপোক্যালেমিয়া বলছিলাম অ্যালডোস্টেরন যদি এক্সেস হয়, তাহলে এর উল্টোটা হবে। হাইপারক্যালেমিয়া হবে অ্যালডোস্টেরন লেভেল যদি কমে যায়। কমে গেলে কি হবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হবে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হলে আলটিমেটলি পটাশিয়াম সিক্রেশনও কম হবে। তাহলে কি হবে, ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, হাইপারক্যালেমিয়া হবে। হাইড্রোজেন সিক্রেশনও কম হবে, ব্লাডে হাইড্রোজেন রয়ে যাবে, ফলে হচ্ছে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হলে পটাশিয়াম সিক্রেশন কম হবে, হাইড্রোজেন সিক্রেশন কম হবে। পটাশিয়াম সিক্রেশন কম হলে ব্লাডটা হয়ে যাবে হাইপারক্যালেমিয়া,
হাইড্রোজেন সিক্রেশন কম হলে ব্লাডটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিডোসিস। তাহলে অ্যালডোস্টেরন বিভিন্ন কারণে সিক্রেশন কমে যেতে পারে, একটা হচ্ছে যে অ্যাডিসন ডিজিজে হতে পারে, হ্যাঁ, তারপরে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, আরো অনেক কিছু ড্রাগও আছে যে ড্রাগের কারণে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যায়, সেগুলো একটু আমরা দেখি। আচ্ছা, যখন হাইপারক্যালেমিয়া আমরা বলবো, সরি, হাইপারক্যালেমিয়া বলবো যখন মোর দ্যান 5 মিলিমোল পার লিটার যখন ব্লাডে, হ্যাঁ, পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। এখানেও বলছিলাম যে সেল থেকে পটাশিয়াম যখন ব্লাডে বেশি চলে আসবে সেই ক্ষেত্রেও হাইপারক্যালেমিয়া হবে, যেটা ওই আগে একটু আগে বললাম যে ওর উল্টোটা অ্যাসিডোসিস হলে সেল থেকে পটাশিয়াম বাইরে বের হয়ে আসবে, ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে সেল থেকে পটাশিয়াম বাইরে বের হয়ে আসবে, বিটা ব্লকার হলে সেল থেকে পটাশিয়াম বাইরে বের হবে। আর এর উল্টোটা অ্যালকালোসিস, ইনসুলিন এক্সেস, আর হচ্ছে যে বিটা অ্যাগনিস্ট হলে সেলের ভিতরে পটাশিয়াম ঢুকবে, ব্লাডে পটাশিয়াম কমে যাবে, হাইপোক্যালেমিয়া। তাহলে হাইপোক্যালেমিয়ার কজ যা, হাইপারক্যালেমিয়ার কজ হচ্ছে তার অপোজিট। আচ্ছা, আর একটা হচ্ছে যে এই সেল যদি কোনো কারণে ডিস্ট্রাকশন হয়, সেলের ভিতরে তো পটাশিয়াম বেশি থাকে, সেল যদি ডিস্ট্রাকশন হয় তাহলে সেল থেকে পটাশিয়াম সব বাইরে ব্লাডে চলে আসবে, হাইপারক্যালেমিয়া হবে। তাহলে সেল ডিস্ট্রাকশন হয়েছে র্যাপডোমায়োলাইসিস, অর্থাৎ প্রচুর স্কেলেটাল মাসেল যদি ইনজুরি হয়, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। এই রানা প্লাজা ভাঙার পরে আমাদের এনাম মেডিকেলে যে কটা রুগী টেস্ট করাইছি ইলেকট্রোলাইট, সব কটা দেখা গেল হাইপারক্যালেমিয়া। ওই কারণ হচ্ছে স্কেলেটাল মাসেল ইনজুরি। আচ্ছা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে স্কেলেটাল মাসেল ইনজুরি হলে দেখা যাবে যে ইলেকট্রোলাইটস করলে হাইপারক্যালেমিয়া পাওয়া যাচ্ছে। সিভিআর হিমোলাইসিস, আরবিসি প্রচুর ভেঙে গেলে সেল থেকে সব পটাশিয়াম ব্লাডে চলে আসবে, হাইপারক্যালেমিয়া হবে। টিউমার লাইসিস, অর্থাৎ ক্যান্সার রোগীর যদি কেমোথেরাপি দেওয়া হয়, দেখা যাচ্ছে ক্যান্সার সেলগুলো ডিস্ট্রাকশন হলে প্রচুর ব্লাডে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে। তাহলে সেল ডিস্ট্রাকশন হলে তাহলে প্রচুর হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে। আর এরপর হচ্ছে যে কিডনি লস করলে হাইপোক্যালেমিয়া, কিডনি ধরে রাখলে হাইপারক্যালেমিয়া। জিআইটি লস করতে পারে কিন্তু জিআইটি ধরে রাখতে পারে না, এখানে জিআইটি আসে নাই কজ। তাহলে এখানে মেইনলি হচ্ছে কিডনি কজ, রিডিউস ইউরিনারি এক্সক্রিশন। কিডনিতে যদি বের হতে পারে কম, তাহলে ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। কিডনি কোন কোন পথে, জিএফআর দিয়ে বের হইতে পারে। জিএফআর যদি কম হয়, যেমন অ্যাকুট কিডনি ইনজুরি, সিকেটি, তাহলে কিন্তু ব্লাডে প্রচুর পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। এই কন্ডিশনে আমি যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করি যে একেআই অথবা সিকেটি, অলিগিউরিয়া আছে, অথবা সিকিডিতে অ্যানিমিয়া, হাইপারটেনশন, ইচিং আছে ইত্যাদি, এই সমস্ত ক্লিনিক্যাল সিমটম সাইন যদি পায়, তখন সিম্পল একটা সিরাপ কিটিডিন করে কনফার্ম করতে পারে। তাহলে জিএফআর কমে গেলে পটাশিয়াম লেভেল ইনক্রিজ করবে। এটা একটা মেইন কজ, ইম্পর্টেন্ট কজ। হাইপারক্যালেমিয়ার যত কজ আছে তার ভিতরে এটা ইম্পর্টেন্ট কজ। এরপরে একটু আগে বললাম যে অ্যালডোস্টেরনের যে অ্যাক্টিভিটি যদি কমে যায়, অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি বেড়ে গেলে সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া, আর অ্যাক্টিভিটি কমে গেলে সেটা হচ্ছে যে হাইপারক্যালেমিয়া হবে। যেমন অ্যাডিসন ডিজিজ, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়ার সাথে অ্যালডোস্টেরন সিনথেসিস কমে যাবে। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরে কি হবে, অ্যানজিওটেনসিন 2 তৈরি হবে না, কম হবে, ফলে অ্যালডোস্টেরন সিক্রেশনও কমে যাবে। অ্যানজিওটেনসিন 2 তো অ্যালডোস্টেরন সিক্রেশনে হেল্প করে, ফলে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে গেল। এআরবি, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এটা দিলে অ্যানজিওটেনসিন 2 কাজ করতে পারবে না, কাজ না করতে পারলে আলটিমেটলি অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে। স্পানোল্যাকটোন, স্পানোল্যাকটোন কিন্তু হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ডায়োটিক্স, ফলে অ্যালডোস্টেরনের এগেইনস্টে কাজ করবে। হেপারিন, এটাও কিন্তু অ্যালডোস্টেরন সিনথেসিস কমায় দেয়। এনএসআইডি বা বিটা ব্লকার, এটা রেনিন সিক্রেশন কমায়, ফলে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে, কারণ রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমের মাধ্যমে তো অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে। এই যে কারণ, এই এতগুলো কারণ হচ্ছে অ্যালডোস্টেরনের সিক্রেশন কমায় দেয় বা ফাংশন কমায় দেয়। তার জন্য কি হচ্ছে, এটাকে বললাম, অ্যালডোস্টেরন সিক্রেশন বা ফাংশন কমে গেলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হবে, ফলে পটাশিয়াম সিক্রেশন কম হবে, ফলে ব্লাডটা কি হবে, ব্লাডে পটাশিয়াম রয়ে যাবে বেশি, হাইপারক্যালেমিয়া। হাইড্রোজেন সিক্রেশন কম হবে, ব্লাডটা কি হবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এগুলো তাই করছে। আর একটা আছে অ্যামাইলোরিড, এটাও একটা ডায়াবেটিস, এটা কিন্তু অ্যালডোস্টেরনের এগেইনস্টে কাজ করে না, কিন্তু সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। ওই সোডিয়াম চ্যানেলকে যদি ব্লক করে তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, সোডিয়াম রিঅ্যাবজর্পশন না হলে পটাশিয়াম সিক্রেশন হবে না, ফলে ব্লাডে কি হবে, পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, হাইপারক্যালেমিয়া হবে। তাহলে অ্যামাইলোরিডও একটা কারণ, যেটা হচ্ছে যে এটা অ্যালডোস্টেরনকে ব্লক করে না, কিন্তু সোডিয়াম চ্যানেলকে ব্লক করে এইভাবে হাইপারক্যালেমিয়া করে। আবার অ্যালডোস্টেরন লেভেল নরমাল কিন্তু কাজ করতে পারছে না, অ্যালডোস্টেরন রেজিস্ট্যান্স। কি কি কন্ডিশনে, ইন্টারস্টিশাল নেফ্রাইটিস, হ্যাঁ, কিডনি টিউবুলের দুই ফাঁকে, কিডনি টিউবুলের ফাঁকে ফাঁকে যে স্পেস তাকে বলা হয় ইন্টারস্টিশাল স্পেস। ওই ইন্টারস্টিশাল স্পেসে যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হচ্ছে ইন্টারস্টিশাল নেফ্রাইটিস। এসএলইতে অ্যামাইলোডিসিস হতে পারে, অথবা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে হতে পারে। তখন অ্যালডোস্টেরন কিন্তু ঠিক মতো কিডনি টিউবুলে কাজ করে না, অ্যালডোস্টেরন লেভেল নরমাল কিন্তু কাজ করে না, কাজ না করলে ওই আগের মতনই
অ্যালডোস্টেরন যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে এটা রিঅ্যাবজর্পশন কম, ফলে পটাশিয়াম সিক্রেশন কম, ফলে হাইপার ক্যালেমিয়া হয়। এই হচ্ছে কিডনির কারণ, যে কি কারণে ব্লাডে হাইপার ক্যালেমিয়া হয়। আর এই হচ্ছে সেলের কারণ, কি কারণে সেল থেকে পটাশিয়াম ব্লাডে বেশি চলে আসবে। এখানেও যদি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যদি একটু হিসেব করে বলি যে আমরা একটা ড্রাগের হিস্ট্রি নিই, কি কি ড্রাগের হিস্ট্রি নেবো, বেটা ব্লকারের একটা হিস্ট্রি নেবো, আমরা আর কি ড্রাগের হিস্ট্রি নেবো, আমরা হিস্ট্রি নেবো হচ্ছে যে এখানে এস ইনহিবিটর হিস্ট্রি নেবো, এআরবি হিস্ট্রি নেবো, স্পাইনোলেকটন হিস্ট্রি নেবো, হেপারিনের হিস্ট্রি নেবো, এনএসআইডি, বেটা ব্লকার, অ্যামাইলোরিড, এইগুলো ড্রাগের হিস্ট্রি নিলে অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যাবে। ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এইটাই, কিডনির একেআই বা সিকেডির যদি ফিসাস পাই, সিম্পল কিডনি লেভেল করে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি হাইপারক্যালেমিয়া। যদি এটা যদি না পাই তখন আমরা ড্রাগের হিস্ট্রি নেবো, তখন দেখা যাবে ম্যাক্সিমাম কস্টটা খুঁজে পাওয়া গেল। অথবা দেখা গেলো একটা ক্যান্সার রোগী কেমোথেরাপি নিচ্ছে, সেটা একটা কারণ, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টে যদি আসে সেটাও একটা কারণ। তাহলে এইগুলো আমরা হিস্ট্রি নিয়ে এইভাবে আমরা অল্প কিছু টেস্ট করে হাইপারক্যালেমিয়ার কস্টটা বের করতে পারি। এই কথাই বলা হয়েছে যে ড্রাগের হিস্ট্রিটা নিলাম, এই ড্রাগগুলো যেটা একটু আগে বললাম, সেল লাইসিসের হিস্ট্রি, মাসেল লাইসিস রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো কিনা, টিউমার লাইসিস কেমোথেরাপিতে হইলো কিনা, হিমোলাইসিসে কোনো সিমটম সাইন আছে কিনা, আর রেনাল রিটেনশন, অর্থাৎ একটা সিম্পল সিরাম ক্রিয়েটিনিন করে কিডনি রিটেনশনটা কারণ খুঁজে পেতে পারি। অ্যাডিসন ডিজিজ হলে আমরা একটা সিরাম কর্টিসল লেভেলটা করে দেখে আমরা অ্যাডিসন ডিজিজটা আছে কিনা সেটাও একটা কারণ খুঁজে পেতে পারি, অর্থাৎ অ্যালডোস্টেরন সিক্রেশন কম কিনা। আর এরকম বছরে বছরে যদি এরকম পটাশিয়াম লেভেল বেড়ে যায় তাহলে সেটা পেরিওডিক, সেটাও চ্যানেলোপ্যাথি। চ্যানেলোপ্যাথিতে হাইপোক্যালেমিয়াও হয়, হাইপার ক্যালেমিয়াও হয়। আর এইখানেও কিন্তু লিম্ব উইকনেস হবে, কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে মেইনলি পেশেন্টটা লিম্ব উইকনেস, এখানেও প্যারাপ্লেজিয়া নিয়ে আসতে পারে। তাহলে হাইপোক্যালেমিয়া তো প্যারাপ্লেজিয়া নিয়ে আসে, হাইপার ক্যালেমিয়া তো আসে, আবার এখানে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে। এই ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট এই হাইপার ক্যালেমিয়াতে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে প্রিভেন্ট করার জন্য আগেই রোগীটাকে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে 10 ml ওভার দ্য 10 মিনিটস। তারপরে আমরা দেব হচ্ছে ওই পটাশিয়াম লেভেল কমানোর জন্য, পটাশিয়ামটাকে ব্লাড থেকে সেলে ঢুকানোর জন্য জোর করে ইনসুলিন এবং গ্লুকোজের কম্বিনেশন দেব। এই জন্য আমরা এতে ইনসুলিন দিতে পারি, এটা যে ইনসুলিন লেক্সিজাস কোম্পানির নাম। আচ্ছা, এটা ইনসুলিন আর মানে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেবো 100 ইউনিট, 5 ইউনিট, এই 5 ইউনিট, 1 ইউনিট 5 গ্রাম ইনসুলিনকে নিউট্রালাইজ করে। তাহলে 5% ডেক্সট্রোজ 500 সিসি যদি দিই, এর ভিতরে 25 গ্রাম গ্লুকোজ আছে, তাহলে 1 ইউনিট 5 গ্রামকে নিউট্রালাইজ করে, তাহলে 5 ইউনিট 25 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করবে। তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়বে না, ডায়াবেটিস পেশেন্টকে দিলেও সমস্যা নাই, কিন্তু ব্লাডে পটাশিয়াম লেভেল কমে যাবে। এইভাবে আমরা 30 ড্রপসে দিতে পারি। প্রয়োজনীয় ইলেকট্রোলাইজ করে যদি দেখি যে না কমে না, তাহলে এটা আবার রিপিট করতে পারি। এইভাবে আমরা একটা চিকিৎসা হাইপারক্যালেমিয়া দিতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া সম্পর্কে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আলাপ করতে পারি। আগের স্লাইড গুলোর সাথে মিলায়ে এইগুলো দিয়েছি। কারোর যদি কোশ্চেন থাকে। আচ্ছা, একজন বলছে ড্রাগ স্টেরিটার একবার বলতে, আর একজন বলছে 5% এর সাথে ইনজেকশন ডিএনএস এর সাথে কেটি দিলে হাইপোক্যালেমিয়া। না না, আমাদের এই যে কেউ বলছে, আমি একটু আগে যদি আলাপ করেছি, একজনের কোশ্চেন করছে বিশেষ করে যখন হাইপোক্যালেমিয়া পেশেন্টটা অবশ্যই নরমাল স্যালাইনের সাথে কেটি ইনজেকশন দিতে হবে, কোনো ডেক্সট্রো স্যালাইন না, সেটা ডিএনএসও না, সেটা ডিও না। অর্থাৎ এই ফ্লুইডের ভিতরে যদি গ্লুকোজ না থাকে, সেই ফ্লুইড গ্লুকোজ লেস ফ্লুইডের ভিতরে পটাশিয়াম দিতে হবে। কারণ হচ্ছে গ্লুকোজ কিন্তু পটাশিয়ামকে আবার হাইপোক্যালেমিয়া করে ফেলে।
সেই জন্য কোনোভাবে ফ্লুইডের ভিতরে পটাশিয়াম থাকা যাবে না, কারণ গ্লুকোজ সেলে ঢোকে পটাশিয়ামকে নিয়ে ঢোকে। এই জন্য ব্লাডে গ্লুকোজ দিলে সেও সেলের ভিতরে ঢুকতে চাইবে, পটাশিয়ামকে সাথে নিয়ে ঢুকবে। আমি একদিক দিয়ে কারেকশন করতেছি আর একদিক দিয়ে আবার হাইপোক্যালেমিয়া করতেছি, আসলে কিছুই হবে না। সারাদিন ধরে শুধু এই কেটে ইনজেকশন দিতে হবে, লাভের লাভ কিছুই হবে না, পয়সাই যাবে আর ডাক্তারের বদনাম বাড়বে। আচ্ছা, হাইপার ক্যালিমিয়াতে অ্যাসিডোসিস ও অ্যালকালোসিস কিভাবে কাউন্ট করব? আচ্ছা, হাইপার ক্যালিমিয়াতে অ্যাসিডোসিস ও অ্যালকালোসিস, প্রথম কথা হচ্ছে যদি এভিজি করা হয়, আমার ওইখানে পটাশিয়াম লেভেলে হাইপার ক্যালিমিয়া ওখানেই বলে দেয় যে পিএইচ দেখে যে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস। আমাদের অবশ্যই যে কোনো, আমরা তো ইলেকট্রোলাইটস করি যখন, তখন তার সাথে পিএইচ দেওয়ার কথা দেয় না, এভিজি করলে তখন আমরা এইগুলো পিএইচ গুলো পেতে পারি। তাহলে এভিজি করে পিএইচ পেয়ে তখন কিন্তু আমরা এইগুলো ভাগ করে ফেলতে পারি। যেমন একটা ছোট্ট একটা কোশ্চেন করি, আসলে ওয়ার্ডে বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাই আসে স্যাররা সেইভাবেই কিন্তু পার্ট ওয়ানে কোশ্চেন দিয়ে দেয় যে তুমি পড়ছো থিওরিটিক্যালি, তুমি বুঝে পড়ছো কিনা, তুমি ক্লিনিক্যালি কোরিলেট করে পড়ছো কিনা, স্যাররা এইগুলোই দেখতে চায়। যেমন একটা কোশ্চেন, একটা এমসিকিউ আমি বলি, একটা পেশেন্ট আসছে হ্যাঁ যে হাইপোক্যালেমিয়া নিয়ে এবং আসছে হচ্ছে অ্যাসিডোসিস নিয়ে, আমি কি দিয়ে দিল হাইপোক্যালেমিয়া উইথ অ্যাসিডোসিস, দিয়ে দিল কোন সিনড্রোম, এটা ফলস হবে, হাইপোক্যালেমিয়া হয় কিন্তু অ্যাসিডোসিস হয় না। তারপর আসছে যে দিয়ে দিল হচ্ছে যে অ্যাসিটোজোলামাইড, এটা ট্রু হবে। দিয়ে দিল হচ্ছে যে ভমিটিং, এটা ট্রু হবে, সরি এটা ফলস হবে। দিয়ে দিল ডায়রিয়া, এটা ট্রু হবে। তাহলে কোনটাতে আমার অ্যাসিডোসিস হচ্ছে, তাহলে সিরাম ইলেকট্রোলাইটস বা এবিজি দেখে কিন্তু আমরা ইলেকট্রোলাইটস এর সাথে অ্যাসিডোসিস অ্যালকালোসিস দেখে কিন্তু ভাগ করে ফেলতে পারি যে কি কি কারণে এটা কি কি কারণে হয়। আমি আসলে সবসময় চেষ্টা করি যে যত কম টেস্ট করে রুগীকে হেল্প করা যায়, কারণ আমি মনে করি যে আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে আসলে কোনো ইনভেস্টিগেশনের হেল্প পেলাম না, তাহলে আমার শিক্ষাটা যেন এরকম শক্ত থাকে। সেই জন্য আমি সবসময় ক্লিনিক্যালি চেষ্টা করি যে রুগীকে ডায়াগনোসিস করার জন্য। কোনো কারণে যদি দেখি যে হ্যাঁ রুগীর ওই পটাশিয়াম লেভেল কম, আমি ফার্স্টে ড্রাগের হিস্ট্রিটা নিই। ড্রাগের হিস্ট্রি আমি এই সমস্ত রিপোর্টের পরে পরে হিসাব করবো, আগে হিসাব নেবো ড্রাগের হিস্ট্রি, তারপর ডায়রিয়া ভমিটিং আছে কিনা সেই হিস্ট্রি, আমার তো ম্যাক্সিমাম কভার হয়ে গেল। ড্রাগ দিয়ে ম্যাক্সিমাম কভার হয়ে গেল। এই যে বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম ভেরি রিয়ার, এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। লিটল সিনড্রোম এইগুলো নিয়ে খুব বেশি আসবে না। আমি যদি ওই ড্রাগের হিস্ট্রি আরো যদি ডায়রিয়া ভমিটিং করি, তাতেই আমাদের কাছে 90% হাইপোক্যালেমিয়ার কজ খুঁজে পাওয়া যাবে। তারপর আসছে যে কোন সিনড্রোম, কুশিং সিনড্রোম, হ্যাঁ এগুলো সাইন সিনড্রোম যদি আমি ক্লিনিক্যালি পাই, আমি এগুলো টেস্ট করলাম, আমার দেখা ম্যাক্সিমাম কজ গুলো আমি পেয়ে গেলাম। বইতে আছে সব, পড়তে হয় সব, কিন্তু প্রাইভেট প্র্যাকটিসে ক্লিনিক্যাল প্র্যাকটিসে লাগে কিন্তু কম, কারণ রোগীরা কিন্তু কমন জিনিস নিয়ে আসে। ওভার দ্য 95% কমন জিনিস, 5% ভেরি রিয়ার, এই রিয়ার জিনিস কিন্তু সবারই মাথা ব্যথা, তখন তাই নিয়ে বোর্ড বসে। এই যে বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম ভেরি রিয়ার, এইগুলো চিন্তা করার দরকার নেই। লিটল সিনড্রোম এইগুলো নিয়ে খুব বেশি আসবে না। আমি যদি ওই ড্রাগের হিস্ট্রি আরো যদি ডায়রিয়া ভমিটিং করি, তাতেই আমাদের কাছে 90% হাইপোক্যালেমিয়ার কজ খুঁজে পাওয়া যাবে। তারপর আসছে যে কোন সিনড্রোম, কুশিং সিনড্রোম, হ্যাঁ এগুলো সাইন সিনড্রোম যদি আমি ক্লিনিক্যালি পাই, আমি এগুলো টেস্ট করব, আমার দেখা ম্যাক্সিমাম কজ গুলো আমি পেয়ে গেল। আর কারোর কোনো কোশ্চেন? প্রত্যেকটা হাইপোক্যালিমিয়ার সাথে ড্রাগের একটা হিস্ট্রি আছে। হাইপোক্যালিমিয়ার ভিতরে ড্রাগের আছে, সেই যেমন সে এক্সেস ইনসুলিন নিচ্ছে কিনা, সালবিউটামল এক্সেস নিচ্ছে কিনা, গ্লুকোকর্টিকয়েড নিচ্ছে কিনা, ডায়াবেটিক্স নিচ্ছে কিনা, তারপর থাইরয়েড ডায়াবেটিক্স নিচ্ছে কিনা, ল্যাক্সেটিভ ইউজ হচ্ছে কিনা, এই ড্রাগগুলোর হিস্ট্রি নিতে হবে হাইপোক্যালিমিয়ার জন্য। আর হাইপারক্যালেমিয়া যদি আসে, তার জন্য আমার হিস্ট্রিটা নিতে হবে হচ্ছে যে ড্রাগগুলো তার ভিতরে এই ড্রাগগুলো বেশি আসে, বিশেষ করে বিটা ব্লকার ড্রাগটা নিচ্ছে কিনা, তারপর হচ্ছে যে এসি ইনহিবিটর নিচ্ছে কিনা, এআরবি নিচ্ছে কিনা, স্পনোল্যাকটোন, হেপারিন, এনএসআইডি, এইগুলো কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু অ্যালডোস্টেরন সিক্রেশনটাকে কমাচ্ছে বা অ্যালডোস্টেরন সিনথেসিসকে কমাই দিচ্ছে। আলটিমেটলি অ্যালডোস্টেরন সিনথেসিস কমে গেলে হাইপারক্যালেমিয়া ডেভেলপ করে। তাহলে এই ড্রাগের হিস্ট্রিটা হাইপোক্যালেমিয়ার জন্য যেমন নিতে হবে, হাইপারক্যালেমিয়ার জন্য নিতে হবে। হ্যাঁ, দুই জায়গায় দুই রকমের ড্রাগের হিসাব। একজনের ড্রাগ সম্পর্কে জানতে চাইলো, আবার বললাম নর্মাল স্যালাইনে কতটুকু কত কত নিউট্রালাইজ করে আরেকটু, ও আচ্ছা, এটা হচ্ছে আমি অবশ্য এটাই বলেছিলাম যে ইনসুলিন ইনসুলিন যদি শর্ট অ্যাক্টিং ইনসুলিন হয়, শর্ট অ্যাক্টিং ইনসুলিন 5 ইউনিট যদি নিই, হ্যাঁ স্বাভাবিকভাবে বলা হয় যে 1 ইউনিট ইনসুলিন 5 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করে। তাহলে 5% ডেক্সট্রোজের ভিতরে, 5% মানে কি 100 সিসির ভিতরে 5 গ্রাম গ্লুকোজ আছে, তাহলে 500 সিসির ভিতরে কত হবে, 5 গুণ 5 25 গ্রাম গ্লুকোজ।
তাহলে 500 সিসি ডেক্সট্রোজের ভিতরে 5% ডেক্সট্রোজের ভিতরে আছে যে 25 গ্রাম গ্লুকোজ, এর ভিতরে যদি 5 ইউনিট ইনসুলিন দিয়ে তাহলে 1 ইউনিট নিউট্রালাইজ করবে 5 গ্রামকে, তাহলে 5 ইউনিট নিউট্রালাইজ করবে 25 গ্রামকে। তাহলে যতটুক গ্লুকোজ দিলাম ইনসুলিন ততটুকু নিউট্রালাইজ করলো, ফলে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়লো না, কিন্তু কাজের কাজ যেটা হলো সেটা হচ্ছে যে এই গ্লুকোজ গুলো এই ইনসুলিন গুলো সব সেলের ভিতরে ঢুকে গেল পটাশিয়ামকে নিয়ে, ফলে আমার হাইপার ক্যালেমিয়া কারেকশন হলো। অর্থাৎ আমার টার্গেট তো এখানে গ্লুকোজ বাড়ানো না, আমার টার্গেটটা হচ্ছে এখানে এসে পটাশিয়াম লেভেল কমানো, এটা হাইপার ক্যালেমিয়া ট্রিটমেন্টে বলতেছি। ফলে পটাশিয়াম লেভেল কমাইতে গেলে ইনসুলিন গ্লুকোজ লাগবে। এখন যদি বলা স্যার ওই রোগী তো ডায়াবেটিস হাইপার ক্যালেমিয়া আছে, আমি কেমনে তার এই ডেক্সট্রোজ দেবো? হ্যাঁ, আরে বাবা, তার ভিতরে ডেক্সট্রোজের সাথে ইনসুলিন দিলে তার হচ্ছে যে ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়বে না, হিসেবটা হচ্ছে এইরকম। তখন তার কাজের কাজ যেটা হবে পটাশিয়াম লেভেল কমে যাবে। তাহলে আমরা দেখতেছি হাইপার ক্যালেমিয়াতে ইনসুলিনের সাথে গ্লুকোজ দিতে হবে, কিন্তু হাইপোক্যালেমিয়াতে কখনোই গ্লুকোজ দেওয়া যাবে না, হাইপোক্যালেমিয়াতে নর্মাল স্যালাইনের সাথে পটাশিয়াম দিতে হবে। তাহলে এই দুটি কিন্তু মাথায় রাখতে হবে, হাইপোক্যালেমিয়াতে কখনোই গ্লুকোজ দেওয়া যাবে না, দিতে হবে নর্মাল স্যালাইনের সাথে পটাশিয়াম, তাহলে আমার ব্লাডে পটাশিয়াম লেভেল বাড়বে। আর হাইপার ক্যালেমিয়াতে আমার ব্লাডে পটাশিয়াম লেভেল কমাইতে হবে, সেই জন্য আমার ডেক্সট্রোজের সাথে বা গ্লুকোজের সাথে আমাকে ইনসুলিন যোগ করতে হবে, এই দুইজনেই পটাশিয়ামকে ঠেলে সেলের ভিতরে নিয়ে যায়। আর কিছু কারোর কোনো কোশ্চেন? আমার কোশ্চেন আমি খুব কম পাচ্ছি, কমেন্টসও কম পাচ্ছি, আমার মনে হয় স্টুডেন্টও কম, আমার আমার মনে হয় যে কেউ বুঝছে বা কেউ বোঝে নাই, এরকম হতে পারে যার জন্য কোশ্চেন করছে না। আমার মনে হয় আমাকে কেউ পছন্দ করে নাই, অনেক কিছু হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তা কোশ্চেন থাকলে একটু ভালো হতো, তাহলে অ্যান্সার গুলো দেওয়া যেত কে কতটুকু বুঝছে। আমি এখন দেখতেছি একটা কমেন্টস আছে, আসসালামু আলাইকুম, আমি এখন বলে দিই ওয়ালাইকুম আসসালাম, অনেক পরেই দিলাম। আচ্ছা, রিপিট করতে বলছি, এক্সচেঞ্জ অন দা প্রক্সিমাল কম্পিউটার টেবিল। হ্যাঁ, এটা অবশ্য প্রথম দিনে আলাপ করেছিলাম। প্রক্সিমাল কম্পিউটার টেবিলে যে ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট ফার্স্ট ডে তে আলাপ করছিলাম। আমি এটা একটু বড় করে যদি দেখাই, এই যে বড় করে দেখালাম, এই প্রক্সিমাল কম্পিউটার টেবিলে যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট আসলো হচ্ছে লুমেনের ভিতরে, এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে লুমেনের ভিতরে সোডিয়াম বাইকার্বনেট আসলো। আসার পরে এই প্রক্সিমাল কম্পিউটার টিউবুলের এই সাইডে লুমিনের সাইডে মেমব্রেনকে বলা হয় অ্যাপিক্যাল মেমব্রেন, আর ইন্টারস্টিশিয়াল সাইডের পাশের মেমব্রেনকে বলা হয় বেজোলেটারাল মেমব্রেন। আমাদের মনে রাখতে হবে অ্যাপিক্যাল মেমব্রেনে কি কি ঘটে। এই অ্যাপিক্যাল মেমব্রেনের সোডিয়াম এবং হাইড্রোজেন একটা কাউন্টার ট্রান্সপোর্ট আছে বা অ্যান্টি ট্রান্সপোর্ট বা এক্সচেঞ্জ। এই সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হচ্ছে, আর লুমেনের ভিতরে কিছু যাকে বলা হয় সিক্রেশন, আর লুমেন থেকে কিছু সেলের ভিতরে আসাকে বলে রিঅ্যাবজর্পশন। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, পটাশিয়াম সিক্রেশন হচ্ছে। তাহলে এই সোডিয়াম বাইকার্বনেট থেকে সোডিয়ামটা আলাদা হয়ে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ দ্য হাইড্রোজেন, এবং হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে। এই হাইড্রোজেন বাকি বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট থেকে সোডিয়াম চলে গেল, থাকে শুধু বাইকার্বনেট, এই বাকি বাইকার্বনেটের সাথে হাইড্রোজেন রিঅ্যাক্ট করে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভেঙে তৈরি হবে আবার কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, এটা এপিক্যাল মেমব্রেনে থাকে। এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার আবার ডিফিউশন প্রসেসে সেলের ভিতরে ঢুকবে, ঢুকে আবার নিজেরা রিয়াক্ট করে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড, এই ইনফ্লুয়েন্স বাই দ্য কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে তৈরি হবে যে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটাই সিক্রেশন হচ্ছে, আর বাইকার্বনেট আয়নটা বেজোলেটারাল মেমব্রেন দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে পেরিটিউবুলার ক্যাপিলারিতে চলে যাচ্ছে। তাহলে রিয়াকশনটা কি আমি যদি একটু বলি, যে বাইকার্বনেট হাইড্রোজেন মিলে কার্বনিক অ্যাসিড, কার্বন অ্যাসিড ভেঙে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, আবার কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মিলে আবার কার্বনিক অ্যাসিড, কার্বন অ্যাসিড ভেঙে আবার বাইকার্বনেট হাইড্রোজেন, অর্থাৎ এই যে সার্কেলটা এটা কন্টিনিউয়াসলি চলতেছে, আর কন্টিনিউয়াসলি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে সার্কেলে কোনো একটা যদি ব্লক হয়ে যায়, এটা যদি ব্লক হয়, এখানে ব্লক হলো, এখানে ব্লক হলো, এখানে, তাহলে পুরো জিনিসটাই ব্লক হয়ে যাবে, তখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, বাইকার্বনেটও রিঅ্যাবজর্পশন হবে না। তাহলে কোথাও কোনো ব্লক হলে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন যদি ব্লক হয় তাহলে পুরো রিঅ্যাকশনটাই ব্লক হয়ে যাবে, হাইড্রোজেন সিক্রেশন ব্লক হলে পুরো রিঅ্যাকশন ব্লক হবে, এই কার্বনিক অ্যাসিড ফর্মেশন যদি কার্বনিক অ্যানহাইড্রেজ যদি ব্লক হয়ে যায়, তাহলে পুরো রিঅ্যাকশনটা ব্লক হলে তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, হাইড্রোজেন সিক্রেশন হবে না।
তাহলে হাইড্রোজেন সিক্রেশন হয়েছিল এই বাইকার্বনেটটাকে নিউট্রালাইজ করার জন্য। সরি, আমি ভুল বললাম, হাইড্রোজেন সিক্রেশন যেটা হয়েছিল এই বাইকার্বনেট হাইড্রোজেনকে নিউট্রালাইজ করছিল। কিন্তু যদি লুমেনে বাইকার্বনেটের লেভেল যদি কম থাকে, যদি হাইড্রোজেন বেশি হয়ে যায়, তাহলে ইউরেনটা তো অ্যাসিডিক হয়ে যাবে বেশি। তখন আরেকটা কাউন্টার ট্রান্সপোর্ট আছে, বেজ ক্লোরাইড কাউন্টার ট্রান্সপোর্ট। বেজ বলতে এখানে অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া সিক্রেশন হয়, ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়। এই অ্যামোনিয়া কি করবে, যদি কখনো লুমেনের ভিতরে এক্সেস হাইড্রোজেন রয়ে যায়, এই অ্যামোনিয়া হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম তৈরি করবে, ওই এক্সেস হাইড্রোজেনকে সে নিউট্রালাইজ করে ফেলবে। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রক্সিমাল কমোডুলার টিউবুলের যে ইলেকট্রোলাইটসের ট্রান্সপোর্টের হিসাব, যেটা ফার্স্ট ক্লাসে আমরা আলাপ করে ফেলেছিলাম। আর এইখানে এই সোডিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করতেছে অ্যানজিওটেনসিন 2। তাহলে এটাও এমসিকিউ, যে প্রক্সিমাল কমোডুলার টিউবুলে কোন হরমোনটা ইনফ্লুয়েন্স করে। অ্যানজিওটেনসিন 2 এই সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করে। এখানে 65% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, যেটা গত ফার্স্ট ক্লাসে আমরা আলাপ করেছিলাম। আর কারোর কোনো কোশ্চেন? এখানে আলাপ করেছিলাম যে অ্যাসিটাজোলামাইড কিন্তু কার্বনিক অ্যানহাইড্রেজকে ইনহিবিট করে, ফলে কিন্তু এই রিঅ্যাকশনটা ব্লক হয়ে যায়, ফলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, হাইড্রোজেন সিক্রেশন হয় না। আবার এইখানে যদি এই পাম্পটা বা এই কাউন্টার ট্রান্সপোর্টটা যদি ফেইলার হয়, তাহলে হাইড্রোজেন সিক্রেশন হবে না। হাইড্রোজেন সিক্রেশন না হলে কিন্তু ব্লাডে হাইড্রোজেন রয়ে গেলে তখন অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এই টাইপের প্রক্সিমাল কমোডুলার টিউবুলার এই হাইড্রোজেন সিক্রেশন ফেইলার হয়ে যদি অ্যাসিডোসিস হয়, তাকে বলা হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 2, অথবা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসও বলা হয়। নেক্সট ক্লাসে আমরা হাইপোনেট্রিমি নিয়ে আলাপ করব। আমরা কমন টপিকস, আমরা তো আসলে যেগুলো থেকে প্রচুর এমসিকিউ হয় পোস্ট গ্রাজুয়েশনে, যেগুলো হচ্ছে যে প্র্যাকটিস ফিল্ডে লাগে, আমি সেইগুলোই শুধু পড়াবো। আরো অনেক ইলেকট্রোলাইটস আছে যেগুলো নিয়ে আমি আলাপ করি নাই বা করতে চাচ্ছিও না। আচ্ছা, আর একটু যে এখানে একটু বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে হাইপোক্যালেমিয়ার যে ফিগারটা দেখিয়েছিলাম, এই হাইপোক্যালেমিয়া কজের ভিতরে কিডনি লস এর ভিতরে কিছু গ্রিন কালারে স্টার মার্ক দেওয়া আছে। এগুলোর কারণে হাইপোক্যালেমিয়া তো হচ্ছেই, সাথে গ্রিন কালার গুলো স্টার মার্ক গুলোর কারণে কিন্তু হাইপোম্যাগনেসিমিয়া হচ্ছে। অর্থাৎ হাইপোক্যালেমিয়া এবং হাইপোম্যাগনেসিমিয়া এই গ্রিন কালারও কিন্তু কারণে কিন্তু হাইপোম্যাগনেসিমিয়া হচ্ছে, প্রায় সেম। হাইপোক্যালেমিয়া হাইপোম্যাগনেসিমিয়ার কজ প্রায় সেম। এই জন্য পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য একটা সুবিধা হইলো যে হাইপোম্যাগনেসিমিয়াও অনেক সময় পোস্ট গ্রাজুয়েশনে দিয়ে দেয়। তাহলে বিশেষ করে এই গ্রিন কালার গুলোর কজ হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়ার কজ, এইটা 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 এইটা, সাথে এই জিআইটি লসের ভিতরে সবগুলি হাইপোম্যাগনেসিমিয়ার কজ। আর কোনো কোশ্চেন? আমার মনে হয় যে কম বেশি সবাই বুঝতে পারছে। বুঝতে না পারলে এটা বোধহয় রেকর্ডিং করা থাকবে, নেক্সট ডে তোমরা দেখে নিতে পারবে। আর যদি কারোর কোশ্চেন না থাকে তাহলে মনে হয় আমি পালাইতে পারি। আচ্ছা স্যার, ইসিজি চেঞ্জটা যদি আরেকবার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তারপর অজিত, তারপর মামুন রশিদ ইয়ার। আচ্ছা ঠিক আছে। আর একজন বললো ইসিজি চেঞ্জটা আরেকবার বলতে বলছে। আমার মনে হয় যে কম বেশি সবাই বুঝতে পারছে। বুঝতে না পারলে এটা আমাদের রেকর্ডিং করা থাকবে, নেক্সট টাইম তোমরা দেখে নিতে পারবেন। আর যদি কারোর কোশ্চেন না থাকে তাহলে মনে আমি পালাইতে পারি। ইসিজি চেঞ্জটা একজন জানতে চেয়েছে। ইসিজিটা হচ্ছে হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে এই নরমাল টিটা এটা ফ্ল্যাট হয়ে যায় আর্লি স্টেজে, কিন্তু লেট স্টেজে এই এসটি সেগমেন্ট, এটা হলো এসটি সেগমেন্ট, এটা নিচের দিকে নেমে গেছে, এসটি ডিপ্রেশন আর ইউ ওয়েভটা ডেভেলপ করে হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে। কিন্তু হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে নরমাল টিটা এটা আরো টল হয়ে গেল। আর কিউআরএস কমপ্লেক্সে দেখা গেল যে এখানে পি ওয়েভটা নাই, আর কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে গেল। এটা হচ্ছে লেট স্টেজে। এটা কোন কন্ডিশনে? হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে। এই কথাগুলো দিয়ে এমসিকিউ আসে, এই জন্য এটা দেওয়া। এটা হচ্ছে হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে এই নরমাল টিটা এটা ফ্ল্যাট হয়ে যায় আর্লি স্টেজে, কিন্তু লেট স্টেজে এই এসটি সেগমেন্ট, এটা হলো এসটি সেগমেন্ট, এটা নিচের দিকে নেমে গেছে, এসটি ডিপ্রেশন
আর ইউএফটা ডেভেলপ করে হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে। হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে নরমাল টিটা এটা আরো কম যায়। আর কিউআরএস কমপ্লেক্সে দেখা গেল যে এখানে পিওএফটা নাই, আর কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে গেল। ইটস আ নেট স্টেট। এটা কোন কন্ডিশনে হাইপারক্যালিমিয়া। এই কথাগুলো দিয়ে এমসিকিউ আসে। এটা দিয়ে সেটা হচ্ছে হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে এই নরমাল টিটা এটা ব্লাড কিন্তু নেট স্টেটে এই এসটি সেগমেন্ট এটা এসটি সেগমেন্ট নিচের দিকে নেমে গেছে এসটি ডিপ্রেশন। আর ইউএফটা ডেভেলপ হাইপোক্যালিমিয়ার কিন্তু হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে নরমাল টিটা এটা আরো কম যায়। তাহলে আমি এখন এটা ক্লোজ করে দিতে পারি। সবাইকে ধন্যবাদ নেক্সট শুক্রবারের জন্য।